শিবির ও ডাকসুর চাপে তারেক জিয়া কঠিন পরিস্থিতিতে। তারেক রহমান ক্ষমতায় এসেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। এখন প্রশাসন নির্লজ্জভাবে দলীয়করণ করছেন। হাসিনা দলীয়করণ করেছেন, তার লজ্জা শরম ছিল, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করেছিলেন এবং সেগুলো নিয়ে কোয়েশ্চেন রেজ করা ভেরি ডিফিকাল্ট ছিল। এবং তারেক রহমান প্রশাসন দলীয়করণ করছেন নির্লজ্জভাবে, কোনো লজ্জা শরম, কারো কোনো সমালোচনা এগুলো তোয়াক্কাই করছেন না। যেমন দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে এক সাবেক শিবিরকে। সাবেক শিবির যদি ডেভিয়েটেড হয়ে যায় এটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। যাই হোক, এই ছেলে একসময় শিবির করত, যিনি আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন সোয়েটার ব্যবসায়ী এবং বিদেয়ী গভর্নর, ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গভর্নর, বিএনপি অ্যাপয়েন্টেড গভর্নর। তাকে মব করে বের করে দেওয়া হয়েছে, তার উপদেষ্টাদের মব করে বের করে দেওয়া হয়েছে। এই হচ্ছে প্রশাসন দলীয়করণ করার স্টাইল। হাসিনা এইভাবে মব করে কাউকে বের করে দিয়েছে না, সময় নিয়েছে। হাসিনা এসেই কি ইসলামী ব্যাংক দখল করেছে? না, অনেক সময় নিয়েছে। জামাতপন্থীদের সাথে সাথে সরিয়ে দিয়েছে? না, বরং হাসিনা অতীতে জামাতপন্থীদেরকে বৃহত্তর স্বার্থে কিছু কিছু জায়গায় সাথে রেখেছে। যেমন সাবেক সচিব জামাত ইসলামী, যাকে কিংবদন্তি তুল্য এক ব্যক্তি হিসেবে মূল্যায়ন করেন, শাহ আব্দুল হান্নান, তাকে কিন্তু হাসিনা রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান বানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ সচিব পদে রেখেছিলেন। আর তারেক রহমান এসে মুহূর্তেই সচিবদের স্যাক করে দেন, ফায়ার করে দেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে সরিয়ে দেন, বাসুসের এমডিকে মব করে সরিয়ে দেন। বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপ করছে। এটা সব এসালমের খেলা। এসালম গ্রুপের দখলে এখন প্রশাসন, সবকিছু এসালম গ্রুপ দখল করবে। বিএনপির মধ্যে দুইটা ধারা আছে, একটা হচ্ছে বিএনপিও ধারা, একটা হচ্ছে এসালমীয় ধারা। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চাইতে এসালমের প্রভাব বেশি, এটাও কিন্তু আপনাদের জানতে হবে। এই যে কাজগুলো করছেন জনাব তারেক রহমান, যখন যাকে ইচ্ছা সরিয়ে দিচ্ছেন, কোন একটা ব্যাখ্যা এগুলো দেওয়ার প্রয়োজন মনে করছেন না। যেমন চিফ প্রসিকিউটর আইসিটি, তাকে সরিয়ে দিয়েছেন অ্যাডভোকেট তাজুলকে। ঠিক আছে, সরান, একটা যুক্তি দিয়ে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরান। না, আপনি রাতারাতি সরিয়ে দেন, কোনো যুক্তি কারণ কিচ্ছু নাই। এটা ওই সালামের লোক, কারণ অলরেডি বলেছে যে না, ট্রাইব্যুনালে যে রায় হয়েছে সেটা পুনর্বিবেচনা করা হবে। তা কেন সরানো হয়েছে বুঝতে পারছেন? তো কোনো ভয় নেই, সবকিছু গুছিয়ে ফেলেছে। মিডিয়ার ভয় সবচেয়ে বড় ভয়। মিডিয়া তো দখলে আগে থেকেই, নির্বাচন আগে থেকে মিডিয়া দখলে। এই জন্য এমনকি জামাতের সাথে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, নো ডিস্টার্ব আন্ডারস্ট্যান্ডিং। এনসিপির সাথেও হয়েছে। তেমন কোনো রাজপথের সংঘাত সংঘর্ষ বা এগুলোতে মিনিমাম কয়েক মাসে তারা যাবে না, একটা পর্যায়ে যেতে বাধ্য হবে, এই আন্ডারস্ট্যান্ডিং থাকবে না। এই পরিস্থিতিতে তারেক রহমানের একমাত্র ভয় ডাকসু, শিবির, সাদিক ক্যাম্প। জামাত তারেক রহমানের সাথে একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং এ গেলেও শিবির কখনো কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং এ যাবে না। এবং তারেক রহমান সরকারের যত অপকর্ম, এর বিরুদ্ধে রাজপথে যদি প্রথম কেউ নামে, দ্যাট উড বি ডাকসু আর শিবির। আমরা সেটাই দেখছি, জামাত রাজপথে নামে না, যার মানুষের প্রত্যাশা। দেখেন, নারী শিশুদের রক্ষার জন্য রাজপথে নামাটা কিন্তু ফরজ, কোরআনে আয়াত আছে, কিন্তু জামাত এখনো নামে না। বাংলাদেশের নারী শিশুদের নিরাপত্তা নেই, শিশুরা ধর্ষিত হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, কি বিভৎসতা, আইয়ামে জাহিলিয়াত। কিন্তু রাজপথে কর্মসূচি নেই। কিন্তু শিবির নেমেছে, ডাকসু নেমেছে এবং আরো নানান বিষয়ে শিবির এবং ডাকসুর প্রতিবাদের মুখে পড়েছেন তারেক রহমান, বিএনপি সরকার। যেমন এই যে তারেক রহমান সচিবালয় হেঁটে যাচ্ছেন তার মেয়েকে নিয়ে, এই চেয়ার থেকে এই চেয়ারে বসেছেন, এগুলো হচ্ছে মিডিয়ার রিপোর্ট। আর ধর্ষণ করে হত্যা করা হয়, এগুলো মিডিয়া রিপোর্ট করে। এই প্রশ্ন কিন্তু জামাত তুলে নেই, এই প্রশ্ন তুলেছে ডাকসু এবং শিবির। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, বিএনপি সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে, প্রতিবাদের মুখে পড়েছে, সমালোচনার মুখে পড়েছে কার্যকরভাবে ডাকসু থেকে, শিবির থেকে, নট জামাত থেকে, নট এনসিপি থেকে। এই জন্য দেখবেন যে এখন পর্যন্ত যারা
যে কোনো কাজে যত অপকর্ম করুক তারেক সরকারকে ডিফেন্ড করবে। যেমন ছাত্র দলের মধ্যে যারা একটু লেখাপড়া জানেন, যেমন হামিম থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তাদের ক্ষোভ কিন্তু ডাকসুর বিরুদ্ধে, সাদিক ক্যাম্পদের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে। জামাতের বিরুদ্ধেও তেমন কিছু বলে না হামিমরা, এবং এনসিপির বিরুদ্ধেও বলে না, এগুলো সব ঠিক আছে। কিন্তু কি কার বিরুদ্ধে বলে? সাদিক কায়েমের বিরুদ্ধে বলে। কার বিরুদ্ধে? ডাকসুর বিরুদ্ধে। যে ডাকসু তোমরা এটা নিয়ে মিছিল করো কেন, মিছিল অন্য কেউ করুক, মানে ডাকসু করলে এটা তাদের লাগে, বুঝতে হবে যে এটা কার্যকর। এই জন্যে বাস্তব কথা হচ্ছে এটা, যে তারেক রহমান যেহেতু সবকিছু নির্লজ্জভাবে দখল করেছেন, দলীয়করণ করেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শুরুতেই ধ্বংস করে দিয়েছেন। কারণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান এভাবে চলতে পারে না, প্রতিষ্ঠানকে ইনস্টিটিউশনালাইজড করতে হবে। ইনস্টিটিউশনালাইজেশন অর্থ হচ্ছে প্রতিষ্ঠানের মতো চলবে, একটা কাঠামো গড়ে উঠবে। সরকার পরিবর্তনের সাথে তার সম্পর্ক থাকবে না, যারা যোগ্য তারা চালাবে। যেমন অনেকে আমাকে জিজ্ঞেস করতেন জামাত ক্ষমতা আসলে সেনাবাহিনী কিভাবে চালাবে। আরে ভাই, সেনাবাহিনীর মতো চলবে, পেশাদারিত্বের ভিত্তিতে। সেখানে আবার জামাতের কাজ কি? যদি প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, এবং অতীতে এটাই ছিল, যে কে প্রধানমন্ত্রী, কোন দল ক্ষমতা, এটা বিষয় না। সেনাবাহিনীতে নিয়ম অনুযায়ী পদোন্নতি হয়ে সেনাপ্রধান হবে যোগ্যতার ভিত্তিতে, এবং সবাই ভালো। এবং যদি কেউ অনিয়ম করে তাকে নিয়ম অনুযায়ী সরিয়ে দেওয়া হবে। এখানে কে কোন দল ক্ষমতা এটা দেখার বিষয় না। বিচার বিভাগও একসময় এরকম ছিল, প্রধান বিচারপতি জ্যেষ্ঠতার ক্রম অনুযায়ী হবে, এতে কারা ক্ষমতায় আর কারা ক্ষমতায় না এটা দেখার বিষয় না। কিন্তু তারেক রহমান এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এর জন্য তার ভয় নাই, কিন্তু ভয় একটাই, যে ডাকসু আসে, শিবির আছে, এরা হাসিনাকেই জয় বাংলা করে দিয়েছিল। এরা আবার আমার কোন আকামের বিরুদ্ধে কখন ছাত্র জনতাকে সংগঠিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরো রাজপথ উত্তাল করে দেয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করলে সেটা কখনো ব্যর্থ হয় না। 24-এর আন্দোলন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে উঠলে হাসিনার মতো মহা অত্যন্ত প্রতাপশালী সরকার, সম্রাজ্ঞী টিকে থাকতে পারে না। সেখানে বিএনপি তারেক রহমান তো কিছুই না। বিএনপি তারেক রহমান এমনিতেই দুর্ভাগ্য, আকাম করতে গেলে শেষ মুহূর্তে ধরা পড়েন, করতে পারেন না তেমন একটা, ছোটখাটো গুলো করতে পারেন, মহা আকাম করতে পারেন না। যেমন ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু ছোটখাটো। যে মহা ইঞ্জিনিয়ারিং করেছেন এটা কিন্তু বলছি না। আই রিপিট, ইঞ্জিনিয়ারিং না করলে যে জামাত ক্ষমতায় আসতো, বিষয়টা এরকম আমরা একবারও বলছি না। ইঞ্জিনিয়ারিং না করলেও বিএনপি ক্ষমতায় আসতো, কিন্তু অল্প ব্যবধানে। জামাত হয়তো বা সিট পেত 125-30টা, আর বিএনপি 150 সামথিং পেত। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে পার্থক্য অনেক করেছে, এটা হচ্ছে মূল বিষয়। আর 125-30টা সিট জামাত পেলে তখন একটা ভারসাম্যপূর্ণ সংসদ কায়েম হতো, হোয়াট এভার। তো এখন এই যে কোনো পরিস্থিতিতে পুরো জাতির দৃষ্টি সাদিক কায়েমদের দিকে। যেমন নরসিংদী, ঢাকা বা দেশব্যাপী যে ধর্ষণের ঘটনা, হত্যার যে ঘটনা, কোথাও কোনো রাজপথের প্রতিবাদ নেই, সবার আগে রাজপথে নেমেছে সাদিক কায়েম। এবং সাদিক কায়েম, এস এম ফরহাদরা যে সমালোচনা করেছে তারেক রহমানকে, এত সুন্দর গোছালো স্মার্ট সমালোচনা অন্য কেউ করতে পারেনি এবং পারবে না, সাহস নাই কারো। অতএব যে কোনো পরিস্থিতিতে জাতির দৃষ্টি থাকবে এই ভেবি সাদিক কায়েমদের দিকে, যে ওরা প্রতিবাদ করে কিনা, ওদের উপরেই আমাদের আস্থা ভরসা।